সূচিবায়ুতা বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অথবা সংক্ষেপে যেটাকে আমরা বলি ওসিডি, সেই রোগে দেখা যায় যে প্রয়োজন ছাড়াই রোগী একই কাজ বারবার করে করতে থাকে। যেমন কোনো কিছু বারবার করে চেক করা, বারবার করে হাতটা ধোয়া, একই নির্দিষ্ট নিয়মে কোনো কাজ বারবার করে করা। একদম নির্দিষ্ট নিয়ম মানে যেমন হলো 3 বার এসে মুখটা 3 বার করে ধোয়া, কোনো জিনিস হলো 3 বার করে কাউন্ট করা। এ ধরনের নানা রকমের অপ্রয়োজনীয় কাজ করতে দেখা যায়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে সাধারণত দুটো কম্পোনেন্ট থাকে, এক ধরনের হলো অবসেশন আর হলো কম্পালশন। অবসেশন হলো তার চিন্তা, অর্থাৎ হলো অপ্রয়োজনীয় যে চিন্তাটা তার মাথার মধ্যে আসে এবং এই চিন্তাটা তার মনে সাংঘাতিক রকমের অ্যাংজাইটি বা অস্বস্তি এবং ডিসকমফোর্ট তৈরি করে এবং এই চিন্তাটা চাইলেও সে মাথা থেকে সরাতে পারে না এবং দেখা যায় যে রোগীর মধ্যে এক ধরনের অ্যাক্টিভ এফোর্ট থাকে চিন্তাটা সরিয়ে ফেলার। যেমন সে একবার হয়তো হাত ধুলো, মনে হলো যে হাতে ময়লা লেগে আছে, রোগী কিন্তু বুঝতে পারে যে এটা একদমই হলো অপ্রয়োজনীয় চিন্তা, হাতে যেহেতু একবার ধোয়া হয়েছে হাতটাতে ময়লা লাগানো নেই, তারপরে কিন্তু এই চিন্তা থেকে সে সরাতে পারে না। অথবা মনে হলো যে দরজাটা মানে ঠিকমতো করে বন্ধ হয়নি বা দরজাটা আবার যদি সে চেক না করে তাহলে হয়তো বা কোনো একটা বিপদ ঘটতে পারে, সে তখন আবার চেক করতে যায় এবং ইন্টারেস্টিং হলো যে আবার যে চেক করার পরে কিন্তু চিন্তাটা তার পিছু ছাড়ে না, চিন্তাটা ক্রমশ তার মধ্যে রিপিটেডলি তার মধ্যে হানা দেয় এবং এই চিন্তাটা থেকে সে বের হতে পারে না। এই চিন্তার কারণে যে তার সাংঘাতিক রকমের একটা অ্যাংজাইটি বা অস্বস্তি এবং হলো অস্থিরতা তৈরি হয়, এটা নিউট্রালাইজ করার জন্যই দেখা যায় যে সে কম্পালসিভ অ্যাক্টগুলো বারবার করে। যেমন হলো তার মনে হচ্ছে যে হাতটা বোধহয় ঠিকমতো করে পরিষ্কার করা হয়নি বা হাতে ময়লা লেগে আছে, সেই ডাউট থেকে কিন্তু সে আবার হাতটা ধোয়। হাতটা ধোয়ার পরে কিন্তু চিন্তাটা যেহেতু পিছু ছাড়ে না, আবারও তার চিন্তাটা আসে, আবারও হাতটা ধরে, অর্থাৎ রোগী কিন্তু একটা চক্রের মধ্যে পড়ে যায় এবং ক্রমাগত হাত ধুতেই থাকে। অথবা সে একবারের জায়গায় 2 বার 3 বার 10 বার করে কোনো কিছু চেক করে, অথবা দেখা যাচ্ছে যে কোনো নির্দিষ্ট নিয়মে তার মধ্যে মনে হতে পারে যে এক ধরনের অবসেশন আসতে পারে যে আমি এই 3 বারের মতো করে আমি যদি না করি, নির্দিষ্ট কাউন্টে আমি যদি কোনো কাজ না করি, তাহলে কিন্তু একটা হয়তো বা ঠিক মতো কোনো একটা বিপদ হতে পারে বা ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে, যার জন্য দেখা যায় যে সে 3 বার করে মুখটা ধুচ্ছে। যখন 3 বার করে মুখটা ধুচ্ছে তখন আবার অনেক সময় মনে হয় যে বোধহয় এটা ঠিক হয়নি, সে 3 বারের জায়গায় 6 বার 9 বার 12 বার এরকম করে তার চলতেই থাকে। অর্থাৎ হলো যে অবসেশন বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে কিন্তু এক ধরনের তার যে স্বাভাবিক যে জীবনযাপন, স্বাভাবিক যে জীবনের ছন্দ, সেটাতে মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে আবার এমনও আসে যে কোনো রকমের যে চিন্তাটা সে করতে চায় না বা খুব খারাপ ধরনের কোনো ইমেজ বা ছবি তার মধ্যে আসতে পারে। সেই ইমেজটা হতে পারে যে হয়তো কেউ যে জিনিসটা সে চাচ্ছে না, যে পরিবারে খুব নিকটবর্তী কারো কোনো বিপদ হচ্ছে, কেউ মারা যাচ্ছে, এ ধরনের অনেক সময় চিন্তাটাও আসতে পারে। আবার অনেক ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে যে সে নিজে হয়তো কাউকে যদি হার্ম করে ফেলে, যে কোনো একটা ছুরি দেখলো, সেটা মনে হচ্ছে যে ছুরি দিয়ে কাউকে সে আঘাত করতে পারে। এই চিন্তাগুলো কিন্তু সে জানে যে এটা কখনো সে করবে না এবং এই চিন্তাটা একেবারেই অপ্রয়োজনীয়, কিন্তু এই চিন্তাটা থেকে সরতে পারে না। অনেক ক্ষেত্রে রোগীদের মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে কিছুটা ধর্মীয় কিছুটা নেগেটিভ চিন্তা আসে। হ্যাঁ, যেমন হলো যে সে ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা সম্পর্কে এক ধরনের খারাপ চিন্তাটা আসে, যে চিন্তাটা কিন্তু তার স্বাভাবিক বিশ্বাসের পরিপন্থীটা এবং একেবারেই হলো অসুখের কারণেই, অর্থাৎ এই ত্রুটিপূর্ণ চিন্তার কারণেই কিন্তু চিন্তাটা তার বারবার করে আসে এবং সেটা সাংঘাতিক রকমের তার মানে টেনশন তৈরি করে বা অ্যাংজাইটি তৈরি করে বা গিল্ট ফিল করে, যার জন্য কম্পালসিভ অ্যাক্ট হিসেবে সে হয়তো বা বারবার করে মাপ চায় বা বারবার করে হয়তো বা সে নামাজ পড়ে বিপদটা বা এই খারাপ চিন্তাটা থেকে মুক্ত হওয়ার জন্য। অথবা সে হলো নামাজ পড়তে গেল, মনে হলো যে বোধহয় আমি ঠিকমতো অজু করাটা হয়নি, সে আবারও হলো বা অজু হয়তো ভেঙে যাচ্ছে, অর্থাৎ এক ধরনের ডাউট কাজ করে, সে আবারও ঠিকমতো করে অজু করে, আবারও নামাজ পড়তে বসে, আবারও তার এই চিন্তাটা আবারও চলে আসে। এখন এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা এই সূচিবায়ু রোগটা কেন হয়? প্রথমত হলো যে এটার কারণটা অন্যান্য মানসিক রোগের মতনই হলো, এটা এক ধরনের মাল্টিফ্যাক্টরিয়াল, অর্থাৎ এই রোগে আমাদের যে জৈবিক কারণ বা বায়োলজিক্যাল কারণ, সোশ্যাল, সাইকোলজিক্যাল, এই 3টা সম্মিলনে হলো এই রোগটা হয়ে থাকে। তবে বলা হয় যে এক্ষেত্রে বায়োলজিক্যাল কারণ বা রোগীর যে মনের অন্তর্গঠন, সেটাই হলো এটার জন্য মূলত দায়ী। দেখা যায় যে সাধারণত কিছু জেনেটিক রিজনস রয়েছে, কিছুটা যে জেনেটিক অ্যাসোসিয়েশন রয়েছে, তবে যদিও এগুলো কোনো কিছুই কনফার্ম না। অনেক ক্ষেত্রে বলা হয় যে ব্রেইনের কিছু ফাংশনিংয়ে আসলে তার পরিবর্তন হয় এবং কিছু নিউরোট্রান্সমিটার, স্পেসিফিক্যালি সিরোটোনিন নামক এক ধরনের বিশেষ কেমিক্যালস, যেটা তারতম্য এই রোগের জন্য অন্যতম দায়ী বলে মনে করা হয়। এখন এই রোগটা আসলে কখন হয় বা কাদের হয়, এই কথাটা মনে রাখা ভালো যে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি কিন্তু যে কোনো মানুষেরই বা
যে কোনো বয়সেরই হতে পারে, তবে সাধারণত এটা অ্যাডোলেসেন্ট এইজেই এই রোগটা মেইনলি আমাদের দেখা দেয়, এবং এটা নারী পুরুষ যে কোনো ক্ষেত্রেই এটা হতে পারে, এবং যে কোনো ধরনের আর্থসামাজিক প্রেক্ষাপটের মানুষেরই কিন্তু এই রোগটা হতে পারে। অর্থাৎ এবং অনেক ক্ষেত্রে হলো যে রোগী যখন এই প্রবলেমটা হয় তখন সে কারণ খুঁজে, হয়তো বা তার কোনো ভুলের জন্য হলো কিনা। এটা মনে রাখা দরকার যে এই ওসিডি বা সূচিবায়ু রোগের কিন্তু তার কোনো হলো যে পাস্ট স্পেসিফিক কোনো বিহেভিয়ার বা পরিবারের কোনো পারিবারিক কোনো জটিলতা এটার কিন্তু কারণ না, এর মূল কারণ কিন্তু হলো বায়োলজিক্যাল। আমাদের ওসিডি বা অবসেশনে আমাদের যে চিকিৎসা পদ্ধতি, এটা মনে রাখতে হবে যে প্রথমত হলো যে আমাদের যে রোগী যখন আমাদের কাছে আসে, আমরা রোগটা সম্পর্কে তাকে একটা প্রাথমিক আমাদের প্রথমত ধারণা দিই। শুধুমাত্র রোগীকেই না, এক্ষেত্রে কিন্তু পরিবারের হলো সংশ্লিষ্টতাটা খুবই জরুরি। অর্থাৎ পরিবার এই রোগীর সাথে কীরকম আচরণ করবে। অনেক ক্ষেত্রে অনেক সময় মনে করে যে সে বোধহয় ইচ্ছা করেই হলো বারবার করে একটা কাজ করছে, এবং চাইলেই বোধহয় সে তার আচরণগুলো কন্ট্রোল করতে পারে, যার জন্য দেখা যায় যে পরিবারের মানুষজন অনেক সময় তার প্রতি খুব হার্শ হয়। যেমন ঘন্টার পর ঘন্টা যেহেতু সে বাথরুমটা আটকে রাখছে, তার অন্যান্য কাজগুলো অনেক দেরি করে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে অন্যান্যদেরও বাধ্য করে তার কম্পালসিভ অ্যাক্টগুলো করার জন্য। অর্থাৎ হলো সে অনেক সময় হয় যে অনেক সময় আমাদের পেশেন্টরা আসে এমনই হলো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা থাকে যে তার রুমের মধ্যে হয়তো কাউকেই সে ঢুকতে দিচ্ছে না। অর্থাৎ হলো মনে হচ্ছে যে বাইরে থেকে কেউ আসলে তার হয়তো বা সেই ময়লাটা লেগে যাবে, এবং ময়লাটা তার নানা রকমের বিপদ ডেকে আনবে, এবং সে নিজে আবার কিন্তু বুঝতেও পারে যে এই ময়লাটা আসলে হয়তো বা সে চিন্তাটা করছে সেটা অনেকখানি অহেতুক, কিন্তু আবার এখান থেকে সে বেরো হতে পারছে না। কাজে হলো দেখা যায় যে অন্যান্যদের ক্ষেত্রে সে সাংঘাতিক রকমের হয়তো বা রেস্ট্রিকশন দিচ্ছে যে কোনোভাবেই আসলে তার আসতে পারবে না। তো যেহেতু এই চিন্তাটা আসলে কিন্তু নিজস্ব নিয়ন্ত্রণাধীন না, যে চাইলেই যে সেটা আটকাতে পারবে সেটা না, কিছু হলো কিন্তু বিহেভিয়ারাল টেকনিক আছে এবং হলো ওষুধ, এই দুটার মাধ্যমে আমরা সাধারণত চিকিৎসা আমরা দিয়ে থাকি। অর্থাৎ হলো যে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ রোগের মূল চিকিৎসা কিন্তু আমাদের মেডিকেশন, অর্থাৎ অ্যান্টি অবসেশনাল ড্রাগ, এবং সাথে সাথে কিছু বিহেভিয়ার থেরাপি। এবং প্রথমত যদি আমাদের দেখা যায় যে মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রোগী যদি ঠিক মতন করে ওষুধ খায় এবং সাইকিয়াট্রিস্ট যেই পরামর্শগুলো যদি দিচ্ছেন সেটা সে যদি ঠিক নিয়ম মতন করে পালন করে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই যে তার সাংঘাতিক রকমের উপসর্গের কারণে তার যে জীবনযাপনের ব্যাঘ্ন হচ্ছে সেটা কিন্তু অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং যে চিন্তাগুলো তার মনের মধ্যে নানা রকম অ্যাংজাইটি তৈরি করছে সেই জায়গাগুলো কিন্তু অনেকখানি হলো কমে আসে। অর্থাৎ হলো ওষুধের মাধ্যমে এই রোগটাকে অনেকখানি কন্ট্রোলে রাখা সম্ভব। সাথে সাথে কিছু আমাদের বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ আমাদের মেইনলি এখানে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপিটা আমরা দিই। যে জিনিসটা হয় যে অনেক ক্ষেত্রেই যে রোগী যে জিনিসটা যেমন কোনো কিছু জিনিস ময়লা ফিল করছে, হ্যাঁ, সেটাতে হয়তো বা সে কাছাকাছি সেটাতে সে এক্সপোজড হতে চাচ্ছে না, অ্যাভয়েড করছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু হলো যে জিনিসটাতে সে ভয় পাচ্ছে, যে জিনিসটা অ্যাভয়েড করতে চাচ্ছে সেটাতেই আমরা আসলে বারবার করে এক্সপোজ করতে বলি। এটা আসলে এই পরিসরে এই জিনিসটা ওরকম করে বলা সম্ভব না। এখানে কিন্তু আসলে সাইকিয়াট্রিস্ট বা মনোবিদের মাধ্যমে সে এই এক্সপোজার এবং রেসপন্স প্রিভেনশন বিহেভিয়ার থেরাপিটা কিভাবে নেবে সেটা তার মানে সেটা এরকম করে জানতে হবে। সাথে সাথে হলো যে আর একটা বিষয়টা গুরুত্বপূর্ণ, যে জিনিসটা দেখা যায় যে এক্ষেত্রে রোগী কিন্তু একদম অ্যাকসেপ্ট করতে পারে না। অর্থাৎ হলো যে এই যে সে স্বাভাবিক একটা জীবনযাপন সে চলছিল, সব কিছু খুব ভালো মতনই চলছিল, এই ওসিডি রোগ হওয়ার পরপরই হলো যে জীবনের একটা বিরাট ছন্দপতন হলো, এবং নানা ক্ষেত্রেই তার যে ফাংশনাল ইম্পেয়ারমেন্টগুলো হয় সেই জায়গা কিন্তু অনেকখানি মেনে নিতে পারে না। কথা মনে রাখা দরকার যে ওসিডি রোগটা কিন্তু এক ধরনের ক্রনিক রোগ, অর্থাৎ হলো এটা দীর্ঘস্থায়ী রোগ, এবং প্রথমত যে যত দ্রুত হলো যে রোগটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে সে কিন্তু এখান থেকে এই যে কনস্ট্যান্ট তার একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে সে যায়, সেটা কিন্তু তার জন্য অনেকখানি হলো সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি। অর্থাৎ হলো যে এই চিকিৎসার প্রথম যদি আমরা বলি তাহলে রোগীকে কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে হবে, এবং অ্যাকসেপ্ট করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার যে বিহেভিয়ার থেরাপি এবং যদি সে নিয়মিত সে ওষুধ সেবন করে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকাংশে সে একটা গুণগত জীবনযাপন করতে পারবে এবং তার স্বাভাবিক জীবনযাপন মধ্যে সে ঢুকতে পারবে। আর একটা কথা মনে রাখা ভালো যে অনেক ক্ষেত্রে হলো যে ওসিডি
রোগটা সিমটমগুলো এমন হয় যে অনেক সময় মনে হয় যে বোধহয় আমি মাথা খারাপ হয়ে গেছে, বা আমি বোধহয় একেবারেই হলো ভারসাম্যহীন হয়ে গেছি, যে আমি কেন পারছি না আমি এই সিমটমগুলো থেকে উপসর্গগুলো বের করে থাকতে। এটাও বলা ভালো যে ওসিডি রোগে কিন্তু এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এর থেকে তার বড় ধরনের হলে একটা মানসিক বিপর্যয় হবে, বা কনস্ট্যান্টলি যদি এরকম হতে থাকে তাহলে এক ধরনের বড় ধরনের মানসিক রোগের মধ্যে সে এটা খুব জটিল মানসিক রোগ আকার ধারণ করবে, তা না। ওসিডি রোগটা কিন্তু হলো খুব কষ্টকর, অর্থাৎ উপসর্গগুলো কিন্তু রোগীকে সাংঘাতিক রকম কষ্ট দেয়, বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু হলো মৃদু মানসিক রোগ। এই জন্য যে তার যে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয় ঠিকই, কিন্তু তারপরে হলো যে জীবনযাত্রার যে স্বাভাবিকতা সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায় তা না। অর্থাৎ হলো যে একটা ওসিডি রোগী কিন্তু তার যে জীবনে পেশাগত জীবনের সফলতা, তার যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সফলতা, দাম্পত্য জীবন, ম্যারিটাল লাইফ, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবেই সাকসেসফুলি সে আসলে মেনটেন করতে পারে এবং পালন করতে পারে। আর এটার যদি কোর্স বলা হয় যে কোর্সটা কীরকম, কোর্সটা আমরা বলি একটু ফ্ল্যাকচুয়েটিং, অর্থাৎ হলো যে মাঝে মাঝে হলো যে অ্যাংজাইটি সিমটমগুলো অনেক বেড়ে যায়, অর্থাৎ হলো উপসর্গগুলো অনেক বেড়ে যায়, হয়তো বা কিছুদিন একটু ভালো থাকে, আবার সিমটমগুলো আবার অনেক সময় বেড়ে যায়। কাজে হলো যে সেই বিষয়টা একটু মাথায় রাখা প্রয়োজন, তবে নিয়মিত চিকিৎসা এই রোগীকে অনেকখানি সুস্থ করে তুলতে পারবে। আপনারা সবাই ভালো থাকুন এবং সূচিবায়ুতা হলে আপনারা চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ জীবনযাপন করুন। ধন্যবাদ।